না, নাহিদের কথা বলার আগে আমি একটু তাসকিনের কথা বলবো। আসলে তাসকিন স্টার্টটা দিয়েছিল, যেভাবে টির পরে এসে বোলিং শুরু করেছে, ওই 4-5 ওভার স্পেলটা আসলে মোমেন্টামটা আমার দিয়েছে, ফলোড বাই নাহিদ রানা। তো রানার আমরা জানি যে ও কত স্পেশাল এবং কত জোরে বল করে, এবং তার সাথে স্কিলটাও স্লোলি স্লোলি ডেভেলপ হচ্ছে, সো অনেক এনজয় করেছে। এবং অপোনেন্ট যেভাবে ভয় পাচ্ছিল ওর এগেনস্টে, এটা দেখতে অবশ্যই ভাল লাগে। সো খুবই খুশি ও যেভাবে টিমের জন্য কন্ট্রিবিউট করছে রেগুলার। ইচ্ছা থাকবে যে ও রেগুলার এভাবে টিমের জন্য কন্ট্রিবিউট করবে। শান্ত অভিনন্দন। একটু কয়েকটা পার্ট থাকবে, একটা হচ্ছে যখন ডিক্লেয়ার করে তখনকার মানসিক অবস্থাটা কতটা কনফিডেন্স একটু মনে রাখার কাজ করতে পারে। আবার লাস্ট সেশনে যখন 7 উইকেট দরকার ছিল তখন আপনার চিন্তা ভাবনা মনোভাব কেমন ছিল? এই ধরনের ম্যাচে যতই টিম ইম্পোর্ট থাকুক না কেন, কারো না কারো একটা ঘের লাগে, কারো না কারো একটা স্পেল খুব প্রয়োজন হয়। আপনি শেষ বাজিমাতটা করার কার উপরে বেশি ডিপেন্ড করছেন? আপনি এবার বললেন মোটামুটি বললেন তাসকিন নাইজারের উপরে নাকি স্পিনারদের উপরে, এটা থেকে আগে একটু শুরু করুন। না, আমার মনে হয় যে ব্যাটিং এ আমরা সকাল থেকে ক্লিয়ার ছিলাম আমরা কি করতে চাই। আমাদের অনেস্টলি ইচ্ছা ছিল আরো 15-20টা রান করার, বাট সামটাইমস আমার মনে হয় যে এরকম ব্রেভ ডিসিশন নেওয়াটাও জরুরি। টেস্ট টিমটা আমরা স্লোলি স্লোলি গ্রো করতেছে, ওপরের দিকে যাচ্ছে আমার মনে হয়। সো আমরা একটু আহ, সাহসী সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় যে এটা সামনের দিকে আমাদেরকে হেল্প করবে এই সিদ্ধান্তটা। আহ, তারপরে আমি বলবো যে এই সিদ্ধান্তটা নেওয়ার পেছনে আসলে কারণটা হলো আমাদের যে বোলিং অ্যাটাকটা আছে, যে 5টা বোলার আমরা এই ম্যাচে খেলেছে, তো সবাই স্কিলফুল এবং সবাই ভালো বল করেছে। আমার মনে হয় এই ইনিংসে মিরাজ যেভাবে স্টার্ট দিয়েছে, তাসকিন যেভাবে প্রথম উইকেটটা নিল, ওইখান থেকে মোমেন্টামটা পাওয়া। তারপরে আমার মনে হয় যে তাইজুল ভাই মিডল ওভারে দারুণ বোলিং করেছে, ফার্স্ট ইনিংসে অতটা অপরচুনিটি পায়নি বোলিং করার। সো আমার মনে হয় 4টা-5টা বোলারই কন্ট্রিবিউট ছিল, স্পেশালি এই ইনিংসে তাসকিন এবং রানার ওই স্পেলটা আউটস্ট্যান্ডিং ছিল। ক্যাপ্টেন, প্রথম ইনিংসে আসলে বাউন্সার অর্থাৎ সাইনসাব থেকে বাউন্সারটা নাহিদের মাথায় লাগার পরে একটা ব্যাটেল হয়েছিল, আপনারা নিশ্চয়ই মাঝে মাঝে খেয়াল করেছেন কিনা যে নাহিদের বল শাইন ফেজই করতে চাচ্ছিল না। আর সেকেন্ড ইনিংসেও আসলে দেখলাম যে প্রথম ফেজ করে প্রথম বল আউট হয়ে গেল। আপনারা কি ব্যাটেলটা খেয়াল করেছেন কিনা মাঠে ওই সময়টা কেমন ছিল? না, খেয়াল করার কিছু নাই। ওরাও জানে যে আসলে রানাকে বাউন্সার মারলে আবার বাউন্সার খাইতে হবে। সো আমি হইলে রানাকে বাউন্সার মারতাম না, কারণ আমার ওই শখ নাই অত জোরে বাউন্সার খেলার। বাট হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। এখন আমরা ওই কি বলবো, বাংলা ভাষায় যদি বলি যে জবাবটা দিতে পারি, তো এটা একটা ভালো দিক। আমাদের ওই রকম বোলিং স্ট্রেংথ এখন আছে। সো এই জিনিসগুলো ভালো, টিম গ্রো করার জন্য ইম্পর্টেন্ট। সো আশা করব যে ওরা সবাই এরকম ভাবে সুস্থ থাকবে এবং এই চ্যালেঞ্জগুলা ব্যাটসম্যানদেরকে দিবে। তো পাকিস্তানের সাথে রাও মিডিলে দুটো টেস্ট জয়ের পিছনে ছিল যে পেসাররা স্পিনাররা ভালো কম্বিনেশন, ওয়েস্ট ইন্ডিজে যখন টেস্ট জিতলো কিংস্টন, ওটাও ছিল যে এই স্পিন কম্বিনেশন। মানে আপনি বললেন যে কনফিডেন্স ছিল যে বোলিং লাইন আপ করতে হবে, তবে ফার্স্ট ইনিংসে আবার হয়তো ওরকম ভালো করেনি। ওভার প্রশ্নের ওই পার্টটা আমি জানতে চাচ্ছিলাম, যখন সেট করলেন বা যখন 7 উইকেট দরকার ছিল তখন আপনার মাইন্ডসেট কি ছিল যে ফিল্ড প্লেসিং করে নাকি বোলিং চেঞ্জ করে, কোনটাতে আপনার বেশি মনে হচ্ছিল যে না, বোথ। আমার মনে হয় ওই সময়টা খেলা একদম 50-50 ছিল, ওদেরও জেতার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। সো ওই সময় আমি একটু ইন অ্যান্ড আউট ফিল্ড প্লেসমেন্ট করেছিলাম, এবং একটা প্ল্যানই করেছি যে কিভাবে রান ছাড়া আমরা বল করতে পারি। কারণ একটা জিনিস ছিল যে এই উইকেটে অনেকক্ষণ ডিফেন্স করে থাকাটাও ডিফিকাল্ট। সো আর আমাদের যে স্কিল আছে, আমি মনে করেছিলাম যে কয়েকটা ভালো বোলিং পার্টনারশিপ যদি আমরা করতে পারি তাহলে আমরা উইকেটের অপরচুনিটিজ আসবে এবং নতুন ব্যাটসম্যানের জন্য এখানে ব্যাটিং করাটা কঠিন হবে। সো ওটাই প্ল্যান ছিল, বাট ব্যাক অফ দ্য মাইন্ডে অবশ্যই ছিল যে এখান থেকে যেন ম্যাচটা ওরা বের করে না নিতে পারে। সো ফিল্ড প্লেসমেন্ট নিয়ে ওই জায়গাটাতে একটু আমরা কেয়ারফুল ছিলাম। নাহিদারা যখন এরকম স্পেল থাকে, এই স্পেলে 4 উইকেট পেলে আপনি স্লিপে বারে বারে আসা যাওয়া কি করতে হয় নাকি মনে হয় যে ও ছাড়ে? দু একবার, খুব কম খুব কম। আগে হয়তো একটু বেশি প্রয়োজন হতো, এখন আস্তে আস্তে শিখছে, আস্তে আস্তে করছে। আর সামটাইমস আমি ইচ্ছা করে যাই না, কারণ ওই নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে বল করাটা ইম্পর্টেন্ট, যেটা ওর ভবিষ্যতে কাজে দিবে এবং ও নিজে থেকে শিখবে। সো আমার মনে হয় যে এই জায়গাটাতে ওর আর আমার কম্বিনেশনটা সোফার ভালো আছে, যে কখন আমার যাওয়া লাগবে কখন যাওয়া লাগবে না। আপনার নিজের পারফরমেন্স নিয়ে একটু এই সেঞ্চুরি সেঞ্চুরি হতে পারতো আজকে না, আমার মনে হয় ফার্স্ট ইনিংসটা বড় হতে পারতো।
যেভাবে আমি ব্যাটিং করছিলাম, উইকেটটা অনেক চ্যালেঞ্জ ছিল, স্পেশালি প্রথম 2-3 ঘন্টা অনেক চ্যালেঞ্জ ছিল। সো তারপরে আমার মনে হয় যে ইনিংসটা একটু বড় হতে পারতো। সেকেন্ড ইনিংসে আমি বলবো যে আমি যেভাবে ব্যাটিং করতে চেয়েছি করতে পেরেছি। এগেন ডে 3 ডে 4 এর উইকেটটা ডিফিকাল্ট থাকে, ডে 5 আজকেও ব্যাটিং করলাম। সো ওভারঅল ব্যাটিং ভালো হয়েছে, বাট আমি বলবো যে ফার্স্ট ইনিংস আর একটু বড় হতে পারতো। না, এটা ডিপেন্ড করে আসলে কন্ডিশনের উপরে, সিচুয়েশনের উপরে। এখানে আমার মনে হয় যে স্পিনারদের একটু ক্রেডিট দিতে হবে, কারণ স্পিনাররা উইকেট নেয়, একটা সাইড হোল্ড করেও রাখে। সো ওই সময় ওই মোমেন্টগুলোতে দেখা যায় যে পেস বলার হঠাৎ করে আসলে তখন ওই মোমেন্টামটা চেঞ্জ হয় ব্যাটসম্যানের। সো আমি বলবো যে এখানে স্পিনারদের একটা বড় ক্রেডিট আছে, স্পেশালি মিরাজ যেভাবে বল করেছে এই পুরো টেস্ট ম্যাচে। ওই জায়গাটার পরে যখন পেস বলার এরকম জোরে পেস বলার আসে, তখন ওই অ্যাডজাস্টমেন্টে ব্যাটসম্যানদের অবশ্যই একটু হলেও কঠিন হয়। সো ওই সিচুয়েশনগুলো রিড করা, ওই ওই ধরনের পরিবেশটা তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। সো ওই জিনিসগুলো দেখে আসলে রানাকে আমি ইউজ করার চেষ্টা করি। না, আজকে সকাল থেকে আমাদের একটা মেসেজ ছিল যে আমরা খেলাটা জেতার জন্য খেলবো, সিচুয়েশন যেরকমই থাক। টি ব্রেকেও কোচ ওই মেসেজটাই দিয়েছে, এবং আমরা সবাই ওই বিশ্বাসটা নিয়ে ঢুকেছিলাম যে এখান থেকে আমরা খেলাটা জিতবো, এবং যদি না জিততে পারি তাহলে ওদের যেন কষ্ট হয় খেলাটা সেভ করতে। সো এরকমই মন মানসিকতা ছিল। একবারের জন্যও আমরা এরকম চিন্তা করিনি যে খেলা এখান থেকে আমরা হেরে যেতে পারি বা এখান থেকে আমরা খেলাটা ড্র করতে চাই। আমাদের ওই এগ্রেসিভ মাইন্ডসেট আপই ছিল, এবং আমরা জেতার জন্য চেষ্টা করেছি। প্রথমত অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড এরকম টিম হয় নাই। আমার মনে হয় যে ভালো 5টা বোলার আছে, এই জন্য এই সাহসগুলা নিতে পারছি। বাট আমার মনে হয় যে বোলিং ইউনিট আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে। এই জায়গাটাতে যদি আরেকটু কনসিস্টেন্ট আমরা হইতে পারি, তাহলে এরকম সিদ্ধান্ত আমরা ভবিষ্যতে আরো নিতে পারবো। সো ক্রেডিট দিতে হবে, আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। আর রানার বিষয় যেটা হয়েছে যে ওই সময়টা আমি বলতেছিলাম যে যেহেতু উইকেটটা একটু ড্রাই ছিল, ও যত জোরে বল করবে, বলের কন্ডিশনটাও ভালো ছিল, এবং লাইনটা কিরকম হতে পারে এই বিষয়টা নিয়ে আলাপ হয়েছে, এবং ও ভালোভাবে এক্সিকিউট করতে পেরেছে। এখানে একটু মুশফিক ভাইকে ক্রেডিট দিতে হবে, কারণ উনি রানার সাথে অনেক কনভারসেশন ওই সময় করছিলেন কিভাবে বল করলে বেটার হয়। সো এখানে মুশফিক ভাইয়ের মতো মানুষ যদি মাঠে থাকে, ওই ওই হেল্পটুকু হয়ে যায়। সো এখানে মুশফিক ভাইয়ের অনেক বড় একটা ক্রেডিট আছে। ক্যাপ্টেন, মিরপুরে খেলা হচ্ছে, পঞ্চম দিনে আপনি পেসারদের উপর ভরসা রাখছেন, পেসারের 7 উইকেট নিয়েছে। তার মানে কিছুটা আপনার কাছে অদ্ভুত লেগেছে কিনা, কিংবা আপনি এটা এক্সপেক্ট পরবর্তীতে মিরপুর উইকেট লাস্ট কয়েকদিন ধরে মিরপুরের উইকেট কিন্তু খুবই ভালো। ওয়ান ডে সিরিজ যেগুলো আমরা খেললাম ওইখানে ভালো পেস অ্যান্ড বাউন্স ছিল। সো অবশ্যই এ ধরনের এক্সপেকটেশন আমাদের ছিল যে টেস্টে এরকম উইকেট আমরা পাবো। খুবই ভালো লেগেছে যে ডে 5-এ এসে রানা এবং তাসকিন ভাই উইকেট নিয়েছে। নর্মালি ডে 5-এ এসে হয়তো স্পিনার আর একটু বেশি উইকেট নেয় মিরপুরে। ডে 5 আসলে খেলাই যায় না, বাট এটা একটা নতুন জিনিস। ভালো লেগেছে যে পেস বোলাররা ডে 5-এ এসে উইকেট নিয়েছে। না, এই টেস্ট ম্যাচে সব থেকে আমার মনে হয় যে আমরা যে ডিক্লেয়ারটা করেছি এটা অনেক বড় ডিসিশন ছিল, যেটা নর্মালি আমাদের টিম কখনো করে না এভাবে। সো এই এই জিনিসটা আমাদের ভবিষ্যতে কাজে দিবে, এবং এই জিনিসটা, এই সিদ্ধান্তটা হয়তো ভবিষ্যতে আমাদেরকে আরো কনফিডেন্স দিবে যে এখান থেকে এইভাবে ম্যাচ জেতা সম্ভব। সো এটা আমি বলবো যে সব থেকে নতুন একটা জিনিস হয়েছে পুরো টেস্ট ম্যাচ। এখন তো পুরো টেস্ট ম্যাচের 5টা দিন, এক একটা দিন
জায়গাটাতে এসে আসলে মনে হচ্ছিল যে এখান থেকে বাংলাদেশ ম্যাচটা আপনি ক্লিয়ার আপনার মাইন্ডে ম্যাচ জিতে যাচ্ছে বাংলাদেশ, এই জায়গাটাতে? না, একটা জিনিস বুঝতে হবে, গতকালকেও আমি এই বিষয়টা শুনতেছিলাম যে আমরা স্লো ব্যাটিং হয়েছে বা মমিনুল ভাই স্লো খেলেছে বা যারাই ব্যাটিং করেছে একটু স্লো হয়েছে। একটা জিনিস বুঝতে হবে যে আসলে উইকেটটা কিরকম, কন্ডিশনটা কিরকম, অপোনেন্টের বোলিং অ্যাটাকটা কিরকম, ওরা কিরকম বল করছে, এই জিনিসটা একটু বোঝাটা ইম্পর্টেন্ট। এবং গতকালকে যখন খেলাটা ছিল তখন আমাদের রানও করতে হবে, আবার উইকেটও থাকতে হবে, আদারওয়াইজ আমরা যদি অল্প রানের মধ্যে আউট হয়ে যাই তাহলে ওই টিম আরামে হয়তো জিতে যেতে পারে। সো ওই সবগুলো সিচুয়েশন কিন্তু রিড করে ব্যাটিংটা করা হয়েছে। আমার মনে হয় যে এই টেস্ট ম্যাচে কেউ স্লো ব্যাটিং করেনি, কন্ডিশন এবং অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী আমাদের যেভাবে ব্যাটিং করার দরকার ছিল আমরা এক্স্যাক্টলি ওভাবেই ব্যাটিং করেছি। আজকে সকালে আমাদের প্ল্যান ছিল যে কিভাবে আমরা আরেকটু বেটার স্ট্রাইক রেটে রান করতে পারি, বাট আমি বলবো যে গতকালকের ব্যাটিং এর কারণে আজকে একটু আমরা তুলনামূলকভাবে একটু ফাস্ট খেলার চেষ্টা করতে পেরেছি। আমি বলবো না যে 100% পেরেছি, বাট এই আন্ডারস্ট্যান্ডিং গুলো আমাদের সবার থাকা উচিত যে আসলে কেন ব্যাটসম্যান গুলো একটু সময় নিয়ে ব্যাটিং করছে বা কেন আজকে একটু ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। আর কোন মোমেন্ট থেকে আসলে ক্লিয়ার হয়ে গেলেন যে এখান থেকে আসলে আর মানে বাংলাদেশ ম্যাচটা হারছে না? না, আমাদের একটা লক্ষ্য ছিল যে 270 প্লাস এইখানে খুব ভালো একটা স্কোর হবে, এবং যখন আমরা 268 এ শেষ 267 এ শেষ করেছি তখন আমাদের একটা বিশ্বাস ছিল যে এখান থেকে আমরা ম্যাচটা বের করতে পারবো। ক্যাপ্টেন নাহিদ রানার গতি বাংলাদেশের জন্য একটা কথা হয় পরেও আজকে তিনি রিভার্সও পেয়েছেন এবং এই রিভার্স দিয়ে যে ডেলিভারিটা অসাধারণ রিভার্স ডেলিভারি, এটা কি আপনার জন্য সারপ্রাইজ ছিল নাকি আমাদের আলোচনা হচ্ছিল যে এখন আপনি গাড়ির কথা বলছিলেন যে তাহলে এখন রিভার্স হতে পারে এরকম আলোচনা হচ্ছিল কিনা? প্লাস যে আপনি গত কিছুদিন যে ব্যাটিং করছিলেন এই টেস্টে মিলে আগের টেস্টে ওয়ান টেস্টে যে ব্যাটিং করছেন, আপনার কি মনে হয় কিনা আপনি এখন আপনার ক্যারিয়ারে পিকে আছেন বা বেস্ট ব্যাটিং করছেন? না, আমার মনে হয় যে বল রিভার্স রানা একটু সারপ্রাইজিং। আমি লিটন স্পেশালি পিছনে থেকে মানে আলাপ করতেছিলাম যে বলটা এইভাবে ভেতরে আসবে, রানার বল, এটা আমি আসলে আমরা দুজনেই এক্সপেক্ট করিনি। এটা একটা ভালো দিক, ভালো ভালো লাগার বিষয়। আমার মনে হয় যে এখানে বলটা খুব ভালো মেনটেন হয়েছে। যারা বল শাইন করছিল এদের ক্রেডিট দিতে হবে, এটা বলা যাবে না। তো আমার মনে হয় যে এটা একটা ভালো দিক। সো অবশ্যই এটা একটা পজিটিভ সাইন যে রানাও রিভার্স করাইতে পারে, যে তাসকিন করায়, ইবাদত করায় বা শরীফুল খালেদেরা সবসময় এই জিনিসটা করে থাকে, বাট রানাও স্লোলি এই জিনিসটা শিখছে। সো অবশ্যই এটা একটা পজিটিভ দিক। আমার ব্যাটিং বলবো যে না, আমার মনে হয় যে আমার জায়গায় যদি অন্য কোনো বড় ব্যাটসম্যান থাকতো 101টা হয়তো 200 হইতো। এটা খুবই সত্যি কথা। আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে যদি দেখেন যে এরকমই করে যারা টপ ব্যাটসম্যান। সো আমার মনে হয় যে আমি বলবো না যে আমি আমার সেরা ছন্দে আছে, আমি মনে করি যে আমার আরো বেটার ব্যাটিং করা উচিত ছিল ফার্স্ট ইনিংস। টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু টেবিলে জমা হলো। সিলেট টেস্ট জিতলে সেটা আরো বেটার পজিশনে যাবে। অ্যাজ এ ক্যাপ্টেন আপনি আসলে কি মনে করছেন এই সাইকেলটা শেষ করলে আমাদের কত নম্বর পজিশনে থাকা উচিত, বা কত নম্বর পজিশনে থাকলে আসলে ওয়ার্ল্ড ক্রিকেটকে এই স্টেটমেন্টটা দেওয়া যাবে না বাংলাদেশও এখন টেস্ট ক্রিকেটে একটা স্ট্রং টিম? না, এত দূরে যেতে চায় না, স্টার্টটা ভালো হয়েছে। আমার মনে হয় নেক্সট টেস্ট ম্যাচটা ইম্পর্টেন্ট। আমি যেটা প্রথম দিন প্রেস কনফারেন্সে বলছিলাম যে গত বছর আমরা হয়তো 7-এ মনে হয় শেষ করেছিলাম, এবার যদি আমরা 4-5-এ শেষ করতে পারি তাহলে একটা ভালো অবস্থান তৈরি হবে। আমার মনে হয় স্লোলি যদি এভাবে আমরা আগাতে থাকি একটা সময় সবাই হয়তো জানবে যে আমরাও এখন ভালো টেস্ট ক্রিকেট খেলি, বাট এখনই এত দূরে যেতে চায় না। অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে। এক টেস্ট ম্যাচ জিতেছি, অনেক কথা হবে, অনেক পজিটিভ কথা হবে, বাট অ্যাজ এ পুরা টিম হিসেবে আমাদের অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে এখনো। ফিল্ডিং ডিপার্টমেন্ট নিয়ে কিছু বলার আছে? আমার মনে হয় পেছনের ক্যাচগুলো আরো যদি আমরা ধরি, আরেকটু যদি ওই জায়গায় অ্যাকুরেট হই, ক্যাচগুলো যদি আমরা 100% বলবো না, পেছনে ক্যাচ মিস হবেই, প্রত্যেকটা টিমই করে, বাট আরেকটু যদি আমরা ক্যাচগুলো বেশি ধরতে পারি তাহলে আমার মনে হয় যে আরেকটু টিমের জন্য বেটার হবে। শান্ত, আসলে আপনি দারুণ ফর্মে আছেন। আপনি খেলাটা কেমন এখন এনজয় করছেন? বিশেষ করে কার সাথে ব্যাটিং করতে এনজয় করেন? মুশফিক, লিটন না মুমিনুল? কোন সময় আপনি বেশি সাবলীল? এবং আরেকটা বিষয় হচ্ছে যে ওপেনিং নিয়ে আপনার কনসার্ন। না, আমার মনে হয় ব্যাটিং সবসময় এনজয় করি, রান না করলে শুধু এনজয় করি না। তো ভালো লাগছে, ব্যাটিং ভালো হচ্ছে। ব্যাটিং সবার সাথেই ভালো লাগে, পার্টিকুলার কোনো ব্যক্তির কথা বলতে চাই না। আমার মনে হয় মুশফিক ভাই, মমিনুল ভাই, লিটনের সাথে যদিও কম ব্যাটিং করার সুযোগ হয় টেস্ট ক্রিকেটে, সবার সাথে এনজয় করি। সো একটা ভালো দিক। আর টপ অর্ডারদের নিয়ে আমি সত্যি কথা বলতে চিন্তিত না, তাদেরকেও একটু সেটেল হইতে হবে। সাদমান আমার মনে হয় ভালো করছে, জয় কিছুদিন আগে একটা 170 রানের ইনিংস খেলেছে। সো এই দুই ইনিংসে আমি খুব বেশি চিন্তা করতে চাই না।
আর কন্ডিশনটাও চ্যালেঞ্জিং ছিল, অপোনেন্টের ভালো পেস অ্যাটাক। সো সব মিলে আমি মনে করি যে কঠিন তাদের জবটা, বাট হ্যাঁ ওরাও আস্তে আস্তে আমার মনে হয় যে কনসিস্টেন্ট হবে। না, পেস বোলাররা ভালো করছে, এটা একটা ভালো দিক। স্পিনাররা সবসময় ভালো করে আমাদের যে কোনো কন্ডিশনে। সো স্পিনারদের উপরে বিশ্বাসটা তো আগে থেকে আমাদের ছিল, পেস বোলাররা এখন আস্তে আস্তে ওই রেসপন্সিবিলিটিসটা নিচ্ছে। সো এটা একটা পজিটিভ দিক। ক্রিকেট বোর্ডের কাছ থেকে বলবো যে আমাদের পেস বোলারদেরকে আরেকটু ভালোভাবে মেনটেন করা, ওদেরকে আরো কিভাবে মেনটেন করা যায় এই জিনিসটা আমি বলবো যে ওদের দিকে আরেকটু নজর রাখা। এবং আমার মনে হয় যে যারা পুরা টেস্ট টিমটা আছে বা টেস্ট শুধু খেলে তাদেরকে আরো একটু কিভাবে অপরচুনিটিস দেওয়া যায়, আর একটু কিভাবে ইম্পর্টেন্স দেওয়া যায়, যে তারাও আসলে এই টিমটার অনেক বড় একটা জায়গা জুড়ে আছে। নর্মালি আমরা ওয়ানডে টি-20 নিয়ে অনেক কথা বলি, অনেক কি বলবো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের কাছ থেকে অনেক কথাবার্তা হয়, বাট টেস্ট ক্রিকেটটা শেষ হওয়ার পরে হয়তো সবাই ভুলে যায়। সো এই জায়গাটা থেকে আমি বলবো যে আপনাদের কাছ থেকে এবং ক্রিকেট বোর্ডের অনেক রেসপন্সিবিলিটিস আছে যে তাদেরকে আর একটু বেশি ইম্পর্টেন্স দেওয়া। না, ডে 5 হিসেবেও অনেক যে উইকেট খারাপ হয়ে গেছিল তা কিন্তু না, সত্যি কথা। এই 10টা উইকেট নিতেও আমাদের বোলারদের অনেক কষ্ট হয়েছে। সো এটা একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স, বাট আমি বলবো যে বোলাররা ভালো জায়গায় বল করেছে, ক্রেডিট তাদের দিতেই হবে। এবং আমার মনে হয় যে ব্যাটিং এর সময় আমাদের মাথায় একটা জিনিস ছিল যে আসলে এই 270 280 এটা কতটুকু সেফ হবে, বাট যেহেতু বোলিং অ্যাটাকটা ভালো, এই বিশ্বাসটা নিয়ে আমরা এসেছিলাম। এবং মিরপুরে ডে 5-এ যে কোনো কিছু হতে পারে, এরকম কোয়ালিটি বোলিং অ্যাটাক থাকলে আপনি ওই ধরনের মাইন্ডসেট আপনি যেতেই পারেন। ক্যাপ্টেন, আপনি মুমিনুল যখন ব্যাটিং করছিলেন, হাসান আলী বা শাহিন ওরা কিছু বলার চেষ্টা করছিল, আমি দেখছিলাম। বাংলাদেশের তরফ থেকেও কোনো উত্তর দেওয়া হয় কিনা, বা 5 দিনের লম্বা ম্যাচে মাইন্ড গেমগুলো কেমন ইম্পর্টেন্স পায়? খুব ইম্পর্টেন্ট, এক একজনের স্ট্রেংথ এক এক রকম। অনেকে হয়তো উত্তর দেন, অনেকে দেন না, এটা ইন্ডিভিজুয়াল থিংস। বাট এটাই তো একটা টেস্ট ক্রিকেটের সৌন্দর্য আমার মনে হয়, যে 5 দিন ধরে একটা ব্যাটেল চলে। সো এটা ভাল লাগে, আমি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে এনজয় করি এই জিনিসগুলো, এবং আমার মনে হয় যে এটা টেস্ট ক্রিকেটের সৌন্দর্য আরো বাড়ায়। এই টেস্টের আগে যখন প্রেস কনফারেন্স আসছিলেন তখন আপনাকে বলেছিল যে কোহলি একই টেস্টে দুটো সেঞ্চুরি করেছে, তো এই টেস্টে কোনো সেঞ্চুরি করবেন কিনা। তখন আপনি বলেছিলেন যে এই টেস্টে আপনি সেঞ্চুরি করবেন একই টেস্টে। তো একটা সেঞ্চুরি হয়েছে কিন্তু আরেকটা হয়নি, বাট যেটা বলার জন্য আমি বলছিলাম এটা হচ্ছে যে কতটা কনফিডেন্স থাকলে আসলে এরকম প্রেডিকশন করা যায় যে আমি প্রিপারেশন ভালো নিয়েছি, প্রিপারেশনটা ভালো ছিল, এবং নিজের উপরে বিশ্বাস সবসময় থাকে যে আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি দলের জন্য। আমি স্টিল বলবো যে আরেকটু বেটার ব্যাটিং আমি করতে পারতাম। দুটো জিনিস আমি আপনার কাছ থেকে অনেকটা জিনিস সেঞ্চুরি কনভার্সন রেটে এই মুহূর্তে আপনার উপরে শুধুমাত্র স্যার ডন ব্র্যাডম্যান এবং জর্জ হ্যাডলি, এবং আজকাল আপনার 13 রান যদি আপনি করতে পারতেন তাহলে ওয়ার্ল্ড ক্রিকেটে টেস্টে আপনি দ্বিতীয় ক্যাপ্টেন হিসেবে একাধিকবার টুইন সেঞ্চুরি রেকর্ড করতে পারতেন আফটার রিকি পন্টিং। ক্যাপ্টেন্সি সামাল দিয়ে, মানে রেকর্ডটা হলো না বলে বুঝো, ক্যাপ্টেন্সি সামাল দিয়ে ব্যাটিংটাকে মেইনটেইন করে, এটা কতটা চ্যালেঞ্জিং? বিকজ বাংলাদেশের প্রিভিয়াস স্ট্যাটগুলো দেখি যে অনেক সময় বা শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ক্রিকেটে কাছে ক্যাপ্টেন্সি আসলে ব্যাটিংটা ফর্মটা ফল করে, কিভাবে মেইনটেইন করেন ক্যাপ্টেন্সি এন্ড ব্যাটিং? আপনার আবার ক্যাপ্টেন্সি বলে আপনার ব্যাটিংটা করতে ভালো লাগে, এটা একটা হ্যাঁ, প্রথমে আপনি যে দুইটা নামের কথা বলেছেন, এই নাম আমার সাথে যায় না একদম, মানে মানে মাফ করে দেন আমাকে, এই নাম আসলে হয় না। আমার মনে হয় যে ব্যাটিংটা আমি এনজয় করি। আমি যখন ব্যাটিং করি আমি একজন ব্যাটসম্যান হিসেবে চিন্তা করি ক্যাপ্টেন্সি, টস করা কাজ, ফিল্ড প্লেসমেন্ট করা,
বোলিং চেঞ্জেস এগুলো তো মাঠের ভেতরে, বাট আমি যখন ব্যাটিং করি আমি একজন ব্যাটসম্যান, আমার দায়িত্ব রান করা, সো ওইভাবে আমি চিন্তা করতে পছন্দ করি। ক্যাপ্টেন লাস্ট একটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে যে আপনি যেমনটা আপনার উত্তর করেই বলি, আপনি যেমনটা বলছিলেন যে পঞ্চম দিনে এসে মিরপুরের উইকেট এখন খুব একটা খারাপ ছিল না, বা আপনি অনেকটা শখ যে নাহিদ রানা এবং তাসকিন এমন ভাবে বোলিং করেছে। তো একটু কি আক্ষেপ আছে কিনা, যদি এমন স্পোর্টিং উইকেট আগে করা হতো তাহলে হচ্ছে বাংলাদেশের টেস্টটা আরেকটু এগিয়ে যেত, যেমনটা আমরা দেখছি যে মিরপুরের মাটিতে স্পোর্টিং উইকেটে খুবই দুর্দান্ত খেলছে। না, আক্ষেপ বলবো না, আগে যেটা চলে গেছে চলে গেছে। আমার মনে হয় যে আগে হয়তো হয়নি, কারণ হয়তো আগে কিন্তু আমাদের এরকম পেস বোলারও ছিল না, এখন পেস বোলাররা ভালো করছে, স্পিনাররাও আসছে সাথে। সো আমার মনে হয় যে ভালো বোলিং অ্যাটাক থাকলে আপনি যে কোনো ধরনের উইকেটই আপনি বানাতে পারেন অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী। সো যেটা চলে গেছে ওটা নিয়ে পরে চিন্তা করার কোনো আর মানে হয় না। আমার মনে হয় সামনের দিকে আমাদেরকে আগে যেতে হবে স্লোলি স্লোলি। না, আমার মনে হয় ওরা ওদের রেসপন্সিবিলিটিসটা নিয়েছে খুব ভালোভাবেই। আমার মনে হয় এই টেস্ট ম্যাচের সব থেকে ইম্পর্টেন্ট ছিল যে ফার্স্ট ইনিংসে আমরা কিভাবে ওদেরকে অল আউট করতে পারি। সো ফার্স্ট ইনিংসে এই কন্ডিশনে মিরাজ যেভাবে 5 উইকেট নিল, এটা অবশ্যই ওকে ক্রেডিট দিতে হবে, কারণ ওই সময় ও মোমেন্টামটা আমাদেরকে এনে দিয়েছে। ফার্স্ট ইনিংসে আপনি যদি দেখেন পেস বোলার ওই রকম অত ভালো বল করে নাই, সো ওকে ক্রেডিট এখানে দিতেই হবে যে ও টিমের জন্য এরকম একটা পারফরমেন্স ওই ফার্স্ট ইনিংসে করেছে। এবং আমরা সবসময় একটা জিনিস ডিসকাস করি যে বোলিং পার্টনারশিপ, বোলিং পার্টনারশিপ, বোলিং পার্টনারশিপ। সো এই জায়গাটাতে আমার মনে হয় যে তাসকিন এবং মিরাজ ফার্স্ট ইনিংসে ওই সময়টা খুব ভালো করেছে। সেকেন্ড ইনিংসেও তাইজুল ভাই, তাসকিন, রানা, মিরাজ এরা সবাই ওই বোলিং পার্টনারশিপটা নিয়ে চিন্তা করেছে। সো আমার মনে হয় যে তাদেরকে ক্রেডিট দিতে হবে তার পুরা টেস্ট ম্যাচে যেভাবে বোলিং করেছে।